আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পরের দিন ঋতুপর্ণা স্কুল থেকে ফিরে বিকেলবেলা ঘুমিয়েছিল। বাড়ির ড্রয়িং রুমে সবাই টিভির সামনে বসে আছে। ঋতুপর্ণার শ্বশুর গতকালই ফিরেছেন বাড়িতে। হঠাৎ অফিস থেকে একটা জরুরি ফোন আসে। পরিবারের সকল সদস্য মিলে বসেছে টিভির সামনে। এতদিন গোপনে করা ইনভেস্টিগেশনের শেষে আজ সকল অপরাধীকে মিডিয়ার সামনে আনা হলো। আজ সকল নিউজ চ্যানেলে একটাই খবর, তা হলো মোনালিসা কোম্পানির কোটি কোটি টাকা কিভাবে আত্মসাৎ করল কোম্পানির এমডি মাশরাফ এহসানের অ্যাসিস্ট্যান্ট মাহরুব খন্দকার। এই নিউজটির বর্তমানে সারা দেশে প্রচার হচ্ছে। ড্রয়িং রুমে সবাই মনোযোগ দিয়ে নিউজ দেখছেন। তখনই ঋতুপর্ণা ঝিমুতে ঝিমুতে নিচে এসে সবার সাথে নিউজ দেখায় মনোযোগ দিল। নিউজে মারুফ খন্দকারকে পুলিশের হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে, আর প্রেস মিডিয়ার লোকজন সবাই একসাথে সব নিউজ কভার করছে। যাওরাকে মারুফ খন্দকার ও মাশরাফকে একটু কাছাকাছি দেখা গেল। মারুফ খন্দকার মাশরাফের কানে কানে কিছু একটা বলছে, রাগিত দৃষ্টিতে অন্যদিকে তাকে, আর উত্তরে মাশরাফ কিছু একটা বলে বাঁকা হাসলো। কথাগুলো শুধু তাদের দুজনের মধ্যে বিনিময় হলো, আর কেউ শুনতে পেল না। মারুফ খন্দকারের বয়স মাশরাফের চেয়ে কিছুটা বেশি, এই 34 থেকে 35 হবে। অনেকদিন ধরেই তিনি মোনালিসা কোম্পানির সাথে যুক্ত, তবে এর আগে তার বিরুদ্ধে এমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি। পুরাতন লোক হিসেবে মাশরাফ ও মাশরাফের বাবার ও কাকার বেশ বিশ্বস্ত ছিল মারুফ খন্দকার। চ্যানেলের নিউজটা শেষ হলেই অন্যান্য নিউজ চ্যানেলগুলোতে একই নিউজ দেখাতে লাগলো। মাশরাফের বাবা পুরো নিউজটা দেখে রেগে গেলেন প্রচণ্ড। তারপর তার ছোট ভাইকে কল করে মাশরাফকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসতে বললেন। মাশরাফের ছোট কাকা দ্রুত মাশরাফকে নিয়ে বাড়ি ফিরে এলেন। মাশরাফের বাবা তার সাথে বেশ রেগেমেগে কথা বললেন কিছুক্ষণ। তারপর বাকি কথা বলার জন্য দুজনকে স্টাডি রুমে ডাকলেন। মাশরাফদের সাথে তার দাদা আতিকুর রহমানও গেলেন স্টাডি রুমে। ঋতুপর্ণা শ্বশুরের এমন রূপ এই প্রথম দেখল। সে এভাবে রাখতে কখনো দেখেনি শ্বশুরকে, তাই খানিকটা ভয় পেয়ে গেল। ভয়ে শাশুড়ির দিকে এগিয়ে গিয়ে শাশুড়ি গা ঘেঁষে দাঁড়ালো খানিকটা। ঋতুপর্ণা শাশুড়ি ও সযত্নে ঋতুপর্ণাকে আগলে নিল। তারপর ঋতুপর্ণাকে নিয়ে উপরের রুমে নিয়ে গেল। মাশরাফ আর তার ছোট কাকা কোনো কিছু জানালো না কেন মাশরাফের বাবাকে। তা নিয়ে রাগারাগি করছেন মাশরাফের বাবা। মাশরাফ ও তার ছোট কাকা অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তিনি শহরের বাইরে ছিলেন, তাই তাকে কিছু জানায়নি। তবুও তিনি শান্ত হতে পারছেন না। তার দুজন থাকতে কি করে কোম্পানি কোটি টাকা কেউ আত্মসাৎ করে তা তিনি জানতে চান। মাশরাফ রুমে যেতেই ঋতুপর্ণার শাশুড়ি ঋতুপর্ণাকে রেখে ফিরে চলে আসেন। মাশরাফ রুমে ফিরেই ওয়াশরুমে চলে যায়, আর ঋতুপর্ণা খাটে বসে অপেক্ষা করতে থাকে। তারপর মাশরাফ একেবারে গোসল করে বের হয়। মাশরাফ ওয়াশরুম থেকে বের হতেই ঋতুপর্ণা তার দিকে এগিয়ে গিয়ে এতক্ষণ মনের ভিতর কিলবিল করতে থাকা প্রশ্নটা করে ফেলে। শ্বশুর আব্বা আপনাকে অনেক বকেছে? না, তাহলে? অনেকটা চেয়ে একটু কম বকেছে। ও, আর আমাকে কিছুদিন কাজ থেকে অব্যাহতি দিয়েছে। মানে আপনি না থাকলে কোম্পানি দেখবে কে? ঋতুপর্ণা চিন্তিত সুরে বলল। তার প্রতি উত্তরে মাশরাফ বলল, দেখবে, আব্বু আর আবির দেখবে, আর আমিও কাকাই কিছুদিন রেস্ট নেব। ঋতুপর্ণা অবিশ্বাস্য সুরে বলল, আবির ভাইয়া পারবে? পারবে না কেন? জানি না। মাশরাফ কথা বলতে বলতে বিছানায় শরীর এলিয়ে দিল। তারপর ভাবল ঋতুপর্ণাকে এক মগ কফি আনতে বলবে। তবে মাশরাফের বলার আগেই ঋতুপর্ণা বলল, আপনার জন্য কি কিছু আনবো? চা, কফি, নাস্তা? কফি নিয়ে এসো। মাশরাফের সম্মতি পেয়েই ঋতুপর্ণা নিচে চলে গেল কফি আনতে। সাবধানে গেল, কারণ সে কোনো মতে এখন শ্বশুরের সামনে পড়তে চায় না। আর মাশরাফ ভাবল তার বৃষ্টি বিলাসী বড় হয়ে যাচ্ছে, দায়িত্ব কর্তব্য পালন করার মতো বড় হয়ে যাচ্ছে ভেবে মুখে মুচকি হাসির রেখা দেখা গেল। আবার মাহরুব খন্দকারের শেষ কথাগুলো মনে পড়ে খুব। মুখে আতঙ্কের ছাপ ভেসে উঠল। পরের দিনটি ছিল শুক্রবার, যাকে সাপ্তাহিক ঈদ বলা হয়। তেমনি শুক্রবার দিনটিতে মাশরাফদের বাড়িতে খাবার দাবারের এলাহি আয়োজন করা হলো। আজ বাড়ির পুরুষেরা সকলে বাড়িতে লাঞ্চ করবে। দুপুরে নামাজ শেষে বাড়ির পুরুষেরা বাড়ি ফেরার পর সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিল। দুপুরে খাবার খেয়ে এদিক সেদিক করে ঋতুপর্ণা চলে গেল ঘুমাতে। আর মাশরাফ বিকেলবেলা একটু শারীরিক
কসরত করতে লাগলো। অনেকদিন নিয়মিত সকালে ব্যায়াম করা হয় না, আবার কখনো সময় হয় না। তাই এখন যখন হাতে এক্সট্রা সময় পেয়েছে তখন ভাবলো একটু ব্যায়াম করবে। এমনিতেও তার মেয়েদের মতো ঘরকুনো হয়ে থাকাটা পছন্দ নয়। যদিও ঋতুপর্ণা সবসময় তার কাছে থাকতো তাহলে না হয় একটা কথা ছিল, তবে বন্ধের দিনে ঋতুপর্ণাও লাপাত্তা। যতই মাশরাফ ঋতুপর্ণাকে বোঝায় তার কাছে থাকতে, ততই যেন ঋতুপর্ণা মনে করে তার থেকে দূরে পালায়। মাশরাফ ব্যায়াম করতে করতে ভাবলো ঋতুপর্ণাকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ। মাশরাফ রুমে এসে ফ্রেশ হয়ে গোসল সেরে একেবারে রেডি হয়ে বের হয়। তারপর ঋতুপর্ণাকে টেনে তোলার চেষ্টা করে। সময়টা তখন সন্ধ্যার খানিকটা আগ মুহূর্ত। ঋতুপর্ণা আহবড় গায়ে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বলে, কি করছেন এটা? উঠো ঘুম থেকে। ঋতুপর্ণা রাগান্বিত স্বরে বলল, কেন? তোমার পুরুষ বলছে তাই। দেখুন। এখন কিছু দেখবো না, সময় নেই, ব্যস্ত। উঠে রেডি হও। কেন? এখন শীত পড়া শুরু হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, উঠতে ইচ্ছা করছে না। ঋতুপর্ণা কেঁদে দিবে এমন ভাব। কোনো কথায় কাজ হবে না, উঠতেই হবে। অন্যদের শীত শুরু হয় ডিসেম্বরে, আর আমার শীত শুরু হয় অক্টোবরে। প্লিজ। সমস্যা নেই, আমি বুকের মাঝে জড়িয়ে ধরে রাখবো, তোমার শীত লাগবে না। বলে আর কথা না বাড়িয়ে একটানে টেনে তুললো ঋতুপর্ণাকে। তারপর সাথে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে ভালো করে চোখে মুখে পানি দিয়ে দিল। ঋতুপর্ণার ঘুম পুরোপুরি ভাঙলে তারপর তাকে ফ্রেশ হয়ে আসতে বলে মাশরাফ রুমে চলে আসে। ঋতুপর্ণা ওভাবে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপর মাশরাফ ঋতুপর্ণার দিকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট এগিয়ে দিতে গিয়েও শাড়িটা আবার ফিরিয়ে নেয়। তাতে ঋতুপর্ণা বলল, কি হলো? শাড়ি টেনে নিলেন কেন? শাড়ি দেবেন না? আজকে তোমাকে আমি শাড়ি পরিয়ে দিব, যাও ব্লাউজ পেটিকোট পরে এসো। বলতে ঋতুপর্ণা উত্তেজিত হয়ে পড়ল। আমি শাড়ি পরতে পারি, আমি নিজেই পরবো। বলে মাশরাফের হাত থেকে শাড়িটা কেড়ে নিতে গেলে তবে মাশরাফ দিল না। দেবেন না? আমি অন্য শাড়ি পরে নিচ্ছি। বলে ঋতুপর্ণা কাবাডের দিকে এগুতে নিল। তাতে মাশরাফ বলল, একদম না, যাও ওয়াশরুমে যাও, নইলে তোমাকে এখানেই চেঞ্জ করতে হবে। বেয়াদব মেঘো থাকার, তোমার জন্য আমার সব স্বপ্ন পানিতে ডুব দিয়ে ইন্তেকাল করেছে। এত পারফেক্ট কে হতে বলেছে তোমাকে? আমার জন্য আবার আপনার কোন স্বপ্ন ডুব দিল? অনেক স্বপ্ন, পরে বলবো। এখন তোমাকে শাড়ি পরাতে চাই, চেঞ্জ করে এসো। নাকি আমার সামনেই চেঞ্জ করতে ইচ্ছে করছে? মাশরাফের বেশরমের মতো কথা শুনে ঋতুপর্ণা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ব্লাউজ ও পেটিকোট পরে আগের ওড়নাটা শরীরের উপরের অংশে ভালো করে পেঁচিয়ে আস্তে আস্তে বাইরে বের হলো। মাশরাফ ঋতুপর্ণাকে বের হতে দেখে হাত ধরে টেনে তার সামনে শাড়ি পরানোর জন্য একটা পজিশন মতো দাঁড় করালো। কি করছো এটা? মাশরাফের কথায় ঋতুপর্ণা কাচুমচু ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। দিন, আমি নিজে পরে নিচ্ছি। না, তোমাকে আজ আমি পরিয়ে দেব। ঋতুপর্ণা মুখ ফুলিয়ে বলল, একটা কথা কি জানেন? কি? সেই পুরুষ সৌভাগ্যবান যার স্ত্রী পারফেক্টলি শাড়ি পরতে এবং ক্যারি করতে পারে। শাড়িতে নারী সুন্দর কথাটা হয়তো অর্ধসত্য, কারণ শাড়িতে নারী তখনই সুন্দর যখন তার শাড়ির ভাঁজে থাকবে পুরোটা বাঙালিয়ানা, আর তখনই নারী শ্রেষ্ঠ সুন্দরী হয়ে ধরা দেবে এই ধরার বুকে। আর সুন্দরী নারীর পাশে কোন পুরুষেই না দাঁড়াতে চায়। তাই সেই হিসেবে আপনি অনেক সৌভাগ্যবান, কারণ আমি আপনার বউ, আর আমি অনেক সুন্দর শাড়ি পরতে পারি। তোমার কি মনে হয় না তুমি অনেক বাঁকা বাঁকা কথা শিখে গেছো? কথাগুলো গিলে ফেলো, কারণ আজ তোমার কোনো কথায় কাজ হবে না। বলে মাশরাফ ঋতুপর্ণার কোমরে শাড়ির পাড় গুঁজতে লাগলো। আর ঋতুপর্ণা নিজের কোমরে বারবার পোশালি হাতের স্পর্শ পেয়ে মৃদু কেঁপে কেঁপে উঠল। পিঠের মাঝ বরাবর দিয়ে শীতল হওয়া বয়ে গেল। অদ্ভুত এক শিহরণে যেন ঋতুপর্ণা বারবার নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। পেটের কাছে যখন মাশরাফের হাতের স্পর্শ পেল তখন পেটকে একটু সংকুচিত করতে চাইল যাতে মাশরাফের হাতের ছোঁয়া পেটে না লাগে। তবুও লেগে গেল মাশরাফের ছোঁয়া। ঋতুপর্ণার বুকের ভেতরের যন্ত্রণাটা অত্যাধিক হারে লাফাতে লাগলো। আর ঋতুপর্ণার চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে চাইল। তা দেখে মাশরাফ মুচকি হাসি দিল। মাশরাফ শাড়ির আঁচলটা ঋতুপর্ণার শরীরে মুড়িয়ে রাখা ওড়নার উপর দিয়ে কাঁধের উপর রাখলো। তারপর শাড়ি কুচি করে ঋতুপর্ণার হাতে দিয়ে গুজে নিতে বলল। কুচিগুলো হাতে নিয়ে ঋতুপর্ণা একটু দেরি করে মাশরাফ বলল, আমি গুজে দিই তাহলে? বলে গুজতে নিলে ঋতুপর্ণা কুচি হাতে নিয়ে উল্টোর দিকে ফিরে কুচি গুজে নিল। তারপর আঁচল ঠিক করার আগে মাশরাফ ঋতুপর্ণাকে নিজের দিকে ফিরিয়ে ঋতুপর্ণার ডান দিক থেকে ওড়নাটা টেনে সরাতে চাইল। তাতে ঋতুপর্ণা বাধা প্রদান করলো। ঋতুপর্ণার বাধা পেয়ে মাশরাফ বলল, কি লাভ? মানে কিসের লাভ?
ঋতুপর্ণা হতচকিত হয়ে প্রশ্ন করলো। প্রতি উত্তরে মাসাব আবারও প্রশ্ন করলো। মানে এইভাবে নিজেকে আমার থেকে ঢেকে রেখে কি লাভ তোমার? পুণ্য পাবে কোনো? শেষ শব্দ তিনটি মাসাব ঋতুপর্ণার চোখের দিকে তাকিয়ে বলো। উত্তরে ঋতুপর্ণা সহসা জবাব দিল না। তারপর মাসাবের সাথে তার সম্পর্কের কথা একবার ভাবলো। সত্যি কোনো লাভ বা পুণ্য নেই এতে। মাসাব ঋতুপর্ণার উত্তর পেয়ে অন্যটা সরিয়ে শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল, তাহলে আর কোনো কথা নয়, চুপচাপ দাঁড়িয়ে থাকো। মাসাবের কথা শুনলো এবার ঋতুপর্ণা, আর নড়ল না। মাসাব তাকে যেভাবে নাড়ালো সে সেভাবেই নড়তে থাকলো। তা দেখে মাসাব খুশি হলো। অবশেষে মাসাব শাড়ি পরানো শেষ করলো। তারপর মাসাব ঋতুপর্ণাকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করিয়ে দিল, সাথে নিজেও দাঁড়ালো। দুজনেই আয়নার মধ্যে দুজনকে দেখলো। ঋতুপর্ণা দেখলো মাসাব শাড়িটা ঠিক ইউটিউবে শাড়ি পরানোর ভিডিওর মতোই পরিয়েছে। ঋতুপর্ণা একটু হেঁটে দেখার চেষ্টা করলো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে খানিকটা। সাথে সাথে মুখ বেজার করে মাসাবকে বলল, আপনি ভালো পড়াতে পারেন না, ভালো হয়নি একদম। মাসাব ভালো হয়নি শুনে আশ্বস্ত হলো খানিকটা। তারপর বলল, ভালো হয়নি কেন? ভালোই তো দেখাচ্ছে, সুন্দর লাগছে। ঋতুপর্ণা একটু ভালোভাবে নড়চড় দেখাতে দেখাতে বলল, সুন্দর দেখাচ্ছে, তবে আমি হাঁটতে পারছি না। আপনি কোথা থেকে শিখেছেন শাড়ি পরানো? নিশ্চয়ই ইউটিউব থেকে। হ্যাঁ। ইউটিউবের ভিডিওগুলোতে চেপে চেপে শাড়ি পরানো দেখায়, আর আমি চেপে চেপে শাড়ি পরলে হাঁটতে পারি না। আমি তো সব সময় ঢিলা করে শাড়ি পরি। ও, তাহলে সরি, এসো আবার পরিয়ে দিচ্ছি। ঋতুপর্ণা মাসাবের সরি কথাটা শুনে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি আহত হলো আবার পরিয়ে দেওয়ার কথা শুনে। সে কিছুতেই আরেকবার মাসাবের কাছে শাড়ি পরতে পারবে না। তাই মাসাবকে বলল, ঠিক আছে, এখন আর নতুন করে পরানো লাগবে না। এখন আমরা যাই তাহলে। তারপর মনে মনে বলল, একবার পরিয়েছেন, এখনো যে বেঁচে আছি আল্লাহর কাছে শুক্রিয়া। আর একবার কাছে আসলে মরেই যাবো বোধহয়। এখন যাবে মানে? এগুলো কে পড়বে? মাসাব কিছু অর্নামেন্টস হাতে নিয়ে বলল। ঋতুপর্ণা সেগুলো তড়িৎ বেগে মাসাবের হাত থেকে নিয়ে বলল। আমি পরে নিচ্ছি এগুলো। বলে মুখে ফেস ক্রিম, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে সরু কাজলের প্রলেপ লাগিয়ে অর্নামেন্টসগুলো পরে নিল। তারপর আবারও বলল, এবার চলুন। মাসাব কিছু না জানার ভান করেই বলল, কোথায় যাবে? আপনি যেখানে নিয়ে যেতে চান। কিন্তু আমি তো এখন কোথাও যেতে চাই না। তাহলে বললেন যে বেড়াতে নিয়ে যাবেন, তাহলে সেটার কি হলো? আগে ভেবেছিলাম যাব, তবে এখন ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। তাহলে আর কি, আমি চেঞ্জ করে আসি। এগুলো পরে থেকে আর কি করব? ঋতুপর্ণা মন খারাপ করে বলল। উত্তরে মাসাব ঋতুপর্ণার হাত ধরে টেনে তার সামনে এনে বলল, একদম না মেয়ে, তুমি আমাকে বড্ড চালাও, তাই এটা তার শাস্তি। এখন থেকে ডিনার পর্যন্ত এভাবে আমার সামনে বসে থাকবে। ঋতুপর্ণা কিছু বলতে যাবে, তখন মাসাব তার মুখে আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নয়। ঋতুপর্ণা মুখ থেকে মাসাবের হাত সরিয়ে বলল। আপনি অনেক খারাপ, আমি মামনিকে সব বলে দিব। উত্তরে মাসাব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাঝে মাঝে মনে হয় তুমি বড় হয়ে গেছো, আবার এখন মনে হচ্ছে না, তুমি বড় হওনি, তুমি সেই বাচ্চাটিই রয়ে গেছো। কবে বড় হবে তুমি? ঋতুপর্ণা মাসাবের প্রশ্নের আগামাথা বিচার বিবেচনা না করে চট করে বলে দিল, আসলে আমার বাচ্চা ভালো লাগে, তাই যতদিন না আমার বাচ্চা হচ্ছে ততদিন আমি নিজেই বাচ্চা হয়ে থাকবো। ঋতুপর্ণার কথায় মাসাব ঋতুপর্ণার চোখের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, সত্যি তোমার বাচ্চা চাই? মাসাবের প্রশ্নে বুঝতে পারলো ঋতুপর্ণা কি বলেছে, তাই মুখ লুকাতে পেছনে ফিরতে চাইলো। তবে মাসাব তার দু বাহু ধরে রাখায় পেছন ফিরতে পারলো না। তাই মাসাবের কথার জাল থেকে নিজেকে বাঁচাতে বলল, আমার পড়তে হবে, এখন পড়তে বসবো, সামনে পরীক্ষা। বলে মাসাব ঋতুপর্ণাকে ছেড়ে দিয়ে বলল। আচ্ছা, পড়ো তাহলে। মাসাব ছেড়ে যেতে ঋতুপর্ণা দৌড়ে পড়ার টেবিলে গিয়ে বসলো, আর মাসাব বেডে বসে ঋতুপর্ণাকে দেখতে লাগলো। ঋতুপর্ণা মাসাবকে লক্ষ্য করতে লাগলো। সে বুঝতে পারলো মাসাব তাকে দেখছে। এভাবে কিছুক্ষণ ঋতুপর্ণা বইয়ের পাতা উল্টে পাল্টে নাড়াচাড়া করে পড়ার ভান করলো। তারপর কাটলো কিছু মুহূর্ত। মাসাব রুম থেকে বেরিয়ে গেল। ঋতুপর্ণা তা বুঝতে পেরে একটা স্বস্তির শ্বাস চালো। তারপর ভাবলো মাসাব হয়তো বাইরে গেছে, তাই সে পড়ার টেবিল থেকে উঠে বিছানার জায়গা করে নিল। কয়েকবার বিছানায় কড়াকড়ি করে নিল, তবে ভারী শাড়ি ও অর্নামেন্টসের জন্য অতটা সুবিধা করতে পারল না। একটা সময় চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঘুমিতে সে পাড়ি দিল। মাসের একটু পরে হাতে দুটো কফি নিয়ে এসে ফিরে এলো। এসে প্রিয় অর্ধাঙ্গিনীর অবস্থান ভিন্ন পেল।
এত তাড়াতাড়ি ঋতুপর্ণার ঘুমিয়ে যাওয়া দেখে অবাক হতে কেউ হলো না, কারণ অদ্ভুত মেয়েটার অদ্ভুত কার্যকলাপের সাথে সে বেশ পরিচিত। যত সব অসম্ভব কাজই ঋতুপর্ণার দ্বারা সম্ভব, আবার কিছু সম্ভব কাজ করতেও ঋতুপর্ণা হিমশিম খায়। ঋতুপর্ণার সরল মুখের অতলে একবার হারিয়ে যাওয়ার শখ জাগলো মাশরাফের। মাশরাফ কিছুক্ষণ চেয়ে রইল ঘুমন্ত ঋতুপর্ণার দিকে। কিছু একটা খুব করে টানছে মাশরাফকে। হ্যাঁ, ঋতুপর্ণার ওই কোমল ঠোঁট জোড়া টানছে মাশরাফকে, খুব করে টানছে, যেন ঋতুপর্ণার ওই কোমল অধরে অমৃত রস পান না করলে মাশরাফ বাঁচতে পারবে না। তাকে বেঁচে থাকার জন্য হলো এই অমৃত পান করতে হবে। মাশরাফ ঋতুপর্ণাকে ঠিক করে বালিশে শুয়ে দিল। তারপর ঋতুপর্ণার দিকে ঝুঁকে ঋতুপর্ণার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল তার পুরুষালী ঠোঁট। নীরবে নিভিতে পান করতে থাকলো অমৃত রস। আর ঋতুপর্ণার পড়ার টেবিলে বন্ধ বইয়ের পাশে ধোয়া ওঠা কফির মগ দুটো অবহেলায় পড়ে রইল। কেটে গেল কিছুদিন। কাল থেকে ঋতুপর্ণার পরীক্ষা শুরু, তবে ঋতুপর্ণার সেদিকে কোনো মন আদৌ আছে কিনা তা কারো জানা নেই। সবাই এখন বেশ সন্দেহ করতে লাগলো ঋতুপর্ণা কি ডাব্বা মারার ছাত্রী। ঋতুপর্ণা পড়বে পড়বে করে সেই দুপুর থেকে ঘুমোচ্ছে। এখন বিকাল পার হয়ে সন্ধ্যা হতে চলল, তবুও ঋতুপর্ণার ঘুম ভাঙার কোনো নাম গন্ধ নেই। তাই ঋতুপর্ণার শাশুড়ি আর না পেরে ঋতুপর্ণাকে ডাকতে গেল। ঋতুপর্ণার শাশুড়ি ডাকতে আসার আগে মনে ক্ষীণ আশা নিয়ে এসেছিলেন সে হয়তো এসে দেখবেন ঋতুপর্ণা পড়ছে, তবে তার আশা পূরণ করার কোনো তাগিদই ঋতুপর্ণার মধ্যে দেখতে পেলেন না। ঋতুপর্ণা এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঋতুপর্ণার শাশুড়ি ঋতুপর্ণাকে ডেকে বলল, এখনো ঘুমাচ্ছিস? কাল না তোর এক্সাম? তোর বর, তোর আব্বু এসে এসব দেখলে কি বলবে? ঋতুপর্ণা ঘুমো ঘুমো কণ্ঠে বলল, মামনি, টেনশন দিও না তো, তাহলে আমার আরও ঘুম পাবে। আর তোমার ছেলেকে আমি ভয় পাই নাকি? আর আব্বু আসবে না দেখতে আমি কি করছি? ঋতুপর্ণা ও তার শাশুড়ি কথোপকথনের মাঝে মাশরাফ রুমে ঢুকে পড়ল। ঋতুপর্ণা ও তার শাশুড়ি কথোপকথনের মাঝে মাশরাফ রুমে ঢুকে পড়ল। তোমার অল্প ঘুম যদি এমন হয় তাহলে বেশি ঘুম কেমন হবে? সব দোষ আপনার। আমার দোষ কেন? আপনিই তো আমাকে রাতে ঠিক করে ঘুমোতে দেন না। ঋতুপর্ণার লাগামহীন কথাবার্তায় মাশরাফ বেশ বিরক্ত হলো। ঋতুপর্ণাকে একটা ধমক দিয়ে চুপ করতে বলল। ঋতুপর্ণার শাশুড়ি তৎক্ষণাৎ মাশরাফ আর ঋতুপর্ণার রুম ত্যাগ করলেন। ছেলে বাড়ি ফিরেছে, তাই আর এই রুমে থাকা শোভা পায় না। ঋতুপর্ণা আবারও বলল, আমাকে ধমক দেবেন শুধু, নিজের ভুল কখনো স্বীকার করবেন না। আমাকে রাতে ওইভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে না ধরলেই তো আমি ভালো করে ঘুমাতে পারি। ইতিমধ্যে মাশরাফ রুমের দরজা লক করে আবার ঋতুপর্ণার কাছে ফিরে এসেছে। ঋতুপর্ণা সেই আগের মতোই বলে যাচ্ছে মাশরাফের বিরুদ্ধে সব অভিযোগ। মাশরাফ ঋতুপর্ণার মুখে হাত দিয়ে বলল, আর একটা কথাও নয়, তখনও সব বললে কেন? কোন সব বলেছি? আমি তোমাকে রাতে ঘুমোতে দেই না। আম্মু কি ভাবলো বলো তো? আমি তোমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে আমি সব ছি, কি ভাবলো বলো তো? তুমি একটু স্থান কাল পাত্র বিবেচনা করে কথা বলতে পারো না নাকি? মাশরাফের কথাই এবার ঋতুপর্ণার টনক নড়ল। মাশরাফের পেছন দিকে উকি মেরে দেখতে চাইল তার শাশুড়িকে, তবে দেখতে পেল না। মাশরাফ বলল, তোমার কথা শুনে আম্মু চলে গেছে। মামনি কি ভাবলো আমাকে নিয়ে? তুমি যেটা ইঙ্গিতে ইশারায় বুঝিয়েছো আম্মু সেটাই বুঝেছে। বাই দ্য ওয়ে, তোমাকে তো আমি রাতে ঘুমাতে দেই না, তাই এই পরীক্ষার দিনগুলো তুমি অন্য রুমে থাকতে পারো, আমি অনুমতি দিলাম। ঋতুপর্ণা উচ্ছ্বাসিত হয়ে পড়ল, আপনি যান অন্য রুমে, আর আমি এখানে থাকছি। আজ্ঞা না, এটা আমার রুম, এখানে আমি থাকবো। তোমার যেতে হলে যাও, না হলে থাকো, তবে আমাকে কোনো অপবাদ দেয়া যাবে না। মাশরাফের কথা শুনে ঋতুপর্ণা মনে মনে বলল, বেটা বুড়ো বজ্জাত, আমি যেতে পারবো না জেনেই আমাকে যেতে বলছে, নিজেও তো যেতে পারতো অন্য রুমে। মনে মনে বলার মাঝে একবার মাশরাফের দিকে চেয়ে দেখলো। মাশরাফ সোফায় গা এলিয়ে দিয়েছে, তা দেখে ঋতুপর্ণা বলল, আচ্ছা চলেই যাব যখন সবকিছু গুছিয়ে নিই। ঋতুপর্ণার যাওয়ার কথা শুনে মাশরাফ তড়িৎ গতিতে চোখটা খুলে উঠে বসলো। তারপর বলল, সত্যি চলে যাবে? আম্মু কিন্তু বকবে। মামনিকে বলে দিব যে তার ছেলেই যেতে বলেছে, তাহলে আমাকে আর বকবে না। থাক, তোমার আর যেতে হবে না। কে কি ভাবছে, কি ভাববে? তোমার আবার কথার যা স্টাইল, সবাই ভাববে আমি তোমাকে বোধহয় বাড়ি থেকেই তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি না বলে ঋতুপর্ণা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। তারপর বেরিয়ে সোজা কিচেনে চলে গেল। যাওয়ার আগে অবশ্য জিজ্ঞেস করেছিল মাশরাফকে তার কিছু লাগবে কিনা। মাশরাফ উত্তরে কফি আনতে বলেছে। ঋতুপর্ণা কিচেনে গিয়ে নাস্তা নিয়ে খাওয়া শুরু করে দিল। খাওয়ার মাঝে কাজের লোককে দিয়ে কফি পাঠিয়ে দিল রুমে। ঋতুপর্ণা শাশুড়ি বলেন, তুই আগেও কি এরকম পড়ায় ফাঁকি দিতিস?
ঋতুপর্ণা উত্তরে শব্দ করলো। তারপর ঋতুপর্ণার শাশুড়ি ঋতুপর্ণাকে উপদেশ আকারে বলল, মন দিয়ে পড়াশোনা কর। আমার ছেলের একটা রেপুটেশন আছে, তোর জন্য যেন তা নষ্ট না হয়। মামুনি, খাওয়ার সময় ডিস্টার্ব করতে হয় না, তা তুমি জানো না? আর জায়গায় জায়গায় তো সব ঠিক আছে, তোমার ছেলে। রাখ ওসব কথা, কি বলছিস ভেবে বলিস। রেপুটেশন নিয়ে এত চিন্তা, তাহলে তোমার ছেলেকে আমার সাথে কেন বিয়ে বসালে? আপুর সাথে বসাতে পারতে, আপুই তো। ঋতুপর্ণা কি বলছে তার ধারণা পেতে কথা থামিয়ে দিল। তারপর ডাইনিং টেবিলে গিয়ে পানি পান করে উপরে চলে গেল। সত্যি তার পড়া উচিত, না হলে গোড়াই গলদ হয়ে যাবে। ঋতুপর্ণা এবার পরিষ্কার মনে রুমে ঢুকলো। ভাবলো এবার মন দিয়ে সব পড়া শেষ করবে। প্রথমে বাংলা পরীক্ষা। ঋতুপর্ণা বই নিয়ে একবার টেবিলে বসলো। প্রথমে দুইটা গল্প অনেক সুন্দর করে পড়লো। মানে এইভাবে যদি সে পুরো সিলেবাস শেষ করতো তাহলে পরীক্ষায় 100-99 পেতে পারে। ঋতুপর্ণা প্রথম দুটো গল্প পড়ে আড়মোড়া ভেঙে বিছানায় বসলো। ভাবলো দুইটা গল্প পড়তে তার 60 মিনিট লেগেছে, তার মানে এক একটা 30 মিনিট। এখনও গল্প, কবিতা, উপন্যাস ও নাটক মিলে তাকে 10টি পড়তে হবে। তাই সে ঠিক করলো মোট কতক্ষণ পড়বে। এসব ভাবতে ভাবতে একটা সময় বিছানায় ভুট হয়ে বইয়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। ভাবনা হলো, তবে আর পড়া হলো না। মাসাব দেখলো ঋতুপর্ণার কাণ্ড, তবে কিছু পড়লো না। এবার সে দেখবে ঋতুপর্ণার রেজাল্ট কেমন আসে। তারপর পরের বার থেকে পড়ালেখার ব্যাপারে ঋতুপর্ণার ক্ষেত্রে স্ট্রিক্ট হবে। খুব সকালে ঋতুপর্ণার ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে পড়া শুরু করলো। তবুও ঘুম যেন চোখ থেকে সয় না। একটু পড়ছে আর একটু ঘুমাচ্ছে। অবশেষে বাড়ি থেকে বের হওয়ার আগে 2 ঘন্টা প্রচুর পড়লো। তাতে নাও খাওয়া ভুলে গেল। ঋতুপর্ণার শাশুড়ি রুমে এসে তাকে মুখে তুলে খাইয়ে দিল। তারপর ফাইলও গুছিয়ে দিল। তারপর ঋতুপর্ণা রেডি হয়ে সবাইকে বলে মাসিফের সাথে বের হয়ে গেল বাড়ি থেকে। গাড়িতে পড়ার সময় ঋতুপর্ণা পড়লো। গাড়ি থেকে নেমে যাওয়ার সময় মাসাব পড়লো, ঠান্ডা মাথায় বুঝে শুনে লিখবে সবকিছু, আর বাড়ি থেকে ঠিক করে পড়বে এবার থেকে। ঠিক আছে, আসলে বাড়ি থেকে পড়লে ভালো করে পড়তে হতো, আর এখন সব অন টাইমের জন্য পড়লাম। পরীক্ষার হল পর্যন্ত সব মনে থাকবে, আর পরীক্ষা শেষে সব ভুলে যাব। মানে আমি দিনের পড়া দিনে করি, ওই আর কি। ওকে, সাবধানে যাও, বেস্ট অফ লাক। তারপর ঋতুপর্ণা চলে গেল। ঋতুপর্ণা চলে যেতে মাসপো নিজের গন্তব্যের দিকে যেতে ধরলো। ঋতুপর্ণা এক্সাম হলে গিয়ে পৌঁছালো। নিজের সিট খুঁজে বসে পড়লো। তারপর সিট তার সব বান্ধবীদের থেকে দূরে। ঋতুপর্ণার বান্ধবী এক এক করে পরীক্ষার আগে তার সাথে দেখা করে গেল। তারপর যথাসময়ে পরীক্ষা শুরু হলো এবং পরীক্ষা শেষও হলো। পরীক্ষা শেষে ঋতুপর্ণা তার বান্ধবীদের সাথে হল থেকে বের হলো। মাসপো সেখানে অপেক্ষা করছিল। নাতাশা মাসাবকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছেন জিজু? আই এম ফাইন, তোমরা কেমন আছো? তারপর তারা ভালো মন্দ কিছু কথা বলল। আর ঋতুপর্ণা যেন তার বান্ধবীদের বারবার জিজু জিজু করে ডাকায় লজ্জা পেল। তাই সে সবার পেছনে দাঁড়িয়ে রইল। তা দেখে মাসাব বলল, ঋতুপর্ণা এসো। ঋতুপর্ণা মাথা নিচু করে সবাইকে বিদায় জানিয়ে মাসাবের সাথে চলে গেল। তাদের পিছনের সব কয়টা হেসে কুটি কুটি। গাড়িতে গিয়ে বসতেই মাসাব ঋতুপর্ণাকে জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হলো? অনেক ভালো, প্রশ্ন কেমন এসেছে? অনেক সহজ। লিখেছো সব? না, হাত ব্যথা করছিল। ও, আর এমসিকিউ? বহু নির্বাচনী 20টা সঠিক দাগিয়েছি, আর 10টা আঙুল কামড়ে দাগিয়ে এসেছি। ইনশাল্লাহ ঠিক হবে সব। হোয়াট? আঙ্গুল কামড়ে মানে কি? মানে এভাবে মুখের ভেতর আঙুল দিয়ে কামড়ে দাগিয়ে এসেছি। ঋতুপর্ণা মুখের ভেতর আঙ্গুল দিয়ে কামড়ে দেখালো। মানে কি? এভাবে কামড়ে কি বুঝবা কোনটা সঠিক? তুমি কোনো গুণিন নাকি যে গণনা করে বলবে? আরে এটা অনেক সহজ। সাপোজ আপনার 2টা উত্তর সঠিক মনে হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি তো আর 2টা উত্তর দাগাতে পারবেন না। আমি কখনো এমন পরিস্থিতি টেনে আনি না তোমার মতো। আমি সব সময় একটা অপশন বেছে নেওয়ার জন্য প্রস্তুত থাকি। ও বাই এনি চান্স যদি চলে আসে, তখন ওই 2টা আঙুল দুটো অপশন হিসেবে ধরবেন, তারপর মুখের ভেতর ধরবেন ঠিক এইভাবে। তাহলে আঙুলে মুখে লালা লাগবে না। মুখে কিভাবে আঙুল দিতে হবে দেখিয়ে বলল। তারপর আবার বলল, তারপর দাঁত দিয়ে একটা কামড় দেবেন। যে অপশনে বেশি ব্যথা লাগবে সে অপশন হবে সঠিক। সঠিক? মাসাব বোকা বনে গেল। সঠিক। আর আপনি এভাবে 4টা অপশন থেকে একটা অপশন বেছে নিতে পারবেন। ঋতুপর্ণার কথা শুনে মাসাবের কাশি উঠে গেল। তা দেখে ঋতুপর্ণা তাড়াতাড়ি পানির বোতল বের করে দিল। মাসাব ঢকঢক করে কয়েকটা পানি গিলে ফেল। মাসাব ভাবল,
একটা মেয়ে কতটা ব্রিলিয়েন্ট হলে আঙ্গুল কামড়ে এমসিকিউ দাগাইতে পারে। এইটুকু ভেবে মাশরাফ তার ভাবনা স্থগিত রাখলো আর ভাবতে পারলো না। বাড়ি ফিরে ঋতুপর্ণা চিলমোটে ঘুরে বেড়ালো। পরবর্তী পরীক্ষা একদিন পরে রাতে সে এদিক সেদিক বই খাতা কলম এলোমেলো করে কাটালো। মাশরাফ ঋতুপর্ণাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ভাবলো ঋতুপর্ণার সাথে একটু মজা করবে। যেই ভাবা সেই কাজ। মাশরাফ ঋতুপর্ণার সামনে গিয়ে সরল ভঙ্গিতে বলল, আমি ভাবছি কি আমিও তাহলে আর 3টা বিয়ে করে নিই, তারপর আঙ্গুল কামড়ে দেখবো কোনটা পার্মানেন্ট করা যায়। ঋতুপর্ণা মাশরাফের বিয়ের কথা শুনে তড়িৎ রেগে তার দিকে চাইলো। তারপর মাশরাফের কথা শেষ হতেই ভীত সুরে বলল, আপনি সত্যি বিয়ে করবেন আবার? তারপর আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? না, যে বউতে কামড় কম লাগবে, মানে যে আঙ্গুলে, সেই বউ ডিভোর্স দিব, আর যে বউতে কামড় বেশি লাগবে তাকে রেখে দেব। কিন্তু আপনি এরকমটা কেন করবেন? আমি তো আপনার সব কথা শুনি, আপনি যা বলেন মেনে চলি। আমি তো আপনার পার্মানেন্ট বউ। তুমি শুধু নামেই পার্মানেন্ট বউ, কোনো কাজের না। কেন? আমি তো আপনার অনেক কাজ করে দিই। কই, আমার যেটা চাই সেটাই তো কখনো দাও না। মাশরাফ বিয়ে করে বলল। ঋতুপর্ণা নিজের প্রশ্নের উত্তর না পেয়ে বলল, কি হলো বলুন? কি বলবো? আপনি সত্যি বিয়ে করবেন? জানি না, তবে যদি করি তোমাকে অবশ্যই বলবো। আপনি কেন বিয়ে করবেন আমি থাকতে? ঋতুপর্ণা মুখ ফুলিয়ে পড়ল। কেঁদে দেবে এমন ভাব। মাশরাফ ঋতুপর্ণাকে জহরি চোখে পর্যবেক্ষণ করলো। তার প্রেমিক চিত্র বুঝে গেল ঋতুপর্ণার মনের কথা। এটা যদি অন্য কোনো সময় হতো তাহলে মাশরাফ আরও একটু ঋতুপর্ণাকে বাজিয়ে দেখত। তবে ঋতুপর্ণার পরীক্ষা চলছে ভেবে আর কিছু বলল না। সাথে এটাও বুঝলো এখানে এটার সমাধান না করলে নিশ্চয়ই ঋতুপর্ণা এসব ভাবতে ভাবতে নাও খাওয়া ভুলে যাবে, সাথে পড়াও লাটে তুলবে। মাশরাফের ভাবনার মাঝে ঋতুপর্ণা তার সাথে কিছুটা দূরত্ব বাড়িয়েছে। মাশরাফ সহসা সে দূরত্ব ঘুচিয়ে ঋতুপর্ণার কাছে এসে দাঁড়ালো। ঋতুপর্ণা দু বাহু ধরে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, তুমি আমাকে এভাবে সকাল বিকাল রাত্রে মানে সব সময় চুমু খেতে দিও, তাহলে আমি আর বিয়ে করব না। তোমাকে নিয়েই জীবন পার করব, আর তোমাকেই ভালোবাসবো। ঋতুপর্ণা মাশরাফের মুখে ভালোবাসার কথা শুনে খুশিতে মাশরাফকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতেই বলল, সত্যি তো? সত্যি আপনি বিয়ে করবেন না? বলে ঋতুপর্ণা ভেজা চোখে মাশরাফের মুখের দিকে চাইল। মাশরাফ দেখল ঋতুপর্ণার ভেজা চোখ। তার প্রেমিক কাননে বসন্তের হাওয়া বয়ে গেল। বুঝতে পারল প্রিয় অর্ধাঙ্গিনীর প্রেমালিঙ্গন শুরু হয়ে গেছে। স্ত্রীর চোখের পানিতে কেমন যেন মুঠো মুঠো সুখ ঝরে পড়ল। ভালো লাগলো তার। সহসাই ঋতুপর্ণার চোখের পানি মুছবার তাগিদ অনুভব করল না। মনে মনে ভাবল, কাঁদুক না একটু, কাঁদলে ক্ষতি কি, আমার জন্যই তো কাঁদছে। অতঃপর ঋতুপর্ণার চোখের পানি দু হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে বলল, না, করবো না বিয়ে, বুঝেছো? ঋতুপর্ণা মাথা নেড়ে সম্মতি জানালো। তাতে মাশরাফ অল্প হেসে ঋতুপর্ণাকে বলল, এসব উল্টাপাল্টা কথা বাদ দিয়ে পড়তে বসো, না হলে কিন্তু আবার। ঋতুপর্ণা মাশরাফকে দৌড়তবিকে ছেড়ে দিয়ে দু হাতের উল্টো পিঠে চোখ মুছে পড়ল। এক্ষুনি বসছি পড়তে। তারপর টেবিলে বসে বইয়ের পাহাড়ের নিচ থেকে একটা বই টেনে বের করতে চাইল। তা দেখে মাশরাফি টেনে বের করে দিল বই। তারপর ঋতুপর্ণা মাশরাফকে আরও দুটো বই বের করে দিতে বলল। মাশরাফও সেগুলো বের করে দিল। তারপর ঋতুপর্ণা সেই বইগুলো নিয়ে সিলেবাস দেখে দেখে ঠিক করে নিল কি কি পড়বে। এভাবেই চলতে লাগলো ঋতুপর্ণার এক একটা পরীক্ষা। মাশরাফ যেন এক আজব ঋতুপর্ণাকে আবিষ্কার করলো পরীক্ষার দিনগুলোতে। ঋতুপর্ণা যেন একটু বেশি ঘুমাই পরীক্ষার দিনগুলোতে। একটু ঘুমিয়ে পরে শেষ সময় এসে তাড়াহুড়ো করে পড়া শেষ করার জন্য। যখনই পড়া করতে বলে মাশরাফ ঋতুপর্ণাকে, তখনই ঋতুপর্ণা একটু পর টেবিলে বসে নুজুগুজু করে ঘুমিয়ে পড়ে। আবার মাশরাফ যখন ঋতুপর্ণাকে কোনো পড়া ধরে তখন শুরু হয়ে যায় ঋতুপর্ণার নানান অজুহাত, যা শুনলে মাশরাফের হাসিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করে। ঋতুপর্ণা নাকি পায়ে কষ্ট হয় টেবিলে বসে থাকতে থাকতে। ঋতুপর্ণার শেষ পরীক্ষার আগে 3 দিন বন্ধ ছিল। 3 দিনে ঋতুপর্ণা 3 লাইন পড়েছে কিনা তাতে বিস্তর সন্দেহ মাশরাফের মনে। শেষ পরীক্ষার আগে ঋতুপর্ণা এত ফাঁকি দিয়েছিল যে ঋতুপর্ণার শাশুড়ি না পেয়ে বলেই দিয়েছিল, মা আমার এবারের মতো একটু পড়ে পরীক্ষাটা দিয়ে নে, এই পরীক্ষার শেষে এই বছরে আর পড়তে বসতে বলবো না। উত্তরে ঋতুপর্ণা বলেছিল, এবছরে আর কি করে পড়তে বসতে বলবে? বছরই তো শেষ হয়ে যাচ্ছে। ঋতুপর্ণার এরকম টাটকা উত্তরে তার শাশুড়ি মেবাচেকা খেয়ে গিয়েছিলেন। তারপর আমতা আমতা করে বলেছিলেন, এই পরীক্ষার পরে যে কয়দিন থাকবে সে কয়দিন তো তোর আর পড়া লাগবে না। পড়তেই হবে যখন তখন আমাকে বিয়ে বসালে কেন?
ঋতুপর্ণার ন্যাকা কান্নার সুরে কথাটা বলে আবার কাত হয়ে ঢুলে পড়ে শুয়ে নিতে ধরল। তখনই ঋতুপর্ণার শাশুড়ি ঋতুপর্ণাকে টেনে তুলে পড়ল। মার খাবি একটা কথা না শুনলে। আর তোর বরকেও আমি বলে দিব তুই সারা দিন কিভাবে পড়ে পড়ে ঘুমাস, তাহলে দেখিস ও কি করে। কি করে? দেখিস তখন কি করে। মামনি, তুমিও তো তোমার ছেলের মতো পচা হয়ে গেছো, আমাকে শুধু বকো। বকবো না আর, পর মন দিয়ে। আমি যদি মন পড়াই দিই তাহলে তোমার ছেলেকে দেখবে কে? ঋতুপর্ণার কথার পরিপ্রেক্ষিতে ঋতুপর্ণার শাশুড়ি চোখ রাঙ্গানি দিল। তাতে কাজ হলো, ঋতুপর্ণা চুপচাপ পড়া করে নিল। পরীক্ষা শেষে ঋতুপর্ণাকে এত খুশি দেখালো, মনে হয় ঋতুপর্ণার পড়ালেখার ইতি ঘটেছে। ঋতুপর্ণার শাশুড়ি ঋতুপর্ণার কথা মাথায় রেখেই নিজেই বলল মাসবকে ঋতুপর্ণাকে নিয়ে গ্রামে যাওয়ার কথা। মাসবও তাতে নাকচ করল না। বাচ্চা বউ আবার তার পরিজনদের থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল আবির, সিমরান আর ঋতুপর্ণা ও মাসব চারজনে মিলে গ্রামে বেড়াতে যাবে। অন্যদেরও যেতে বলে কেউ তেমন আগ্রহ দেখায়নি। তাদের গ্রামের প্রতি তেমন ইন্টারেস্ট নেই। আসলে গ্রাম যে দেখেনি সে গ্রামের মর্ম বুঝে না, আর যে গ্রামের মর্ম বুঝেছে সে আর গ্রাম ছাড়তে চাইবে না। গ্রামের সৌন্দর্য অসীম। শহরে যেখানে মন খারাপ হলে হাজার মন ভালো করার সরঞ্জাম মন ভালো করতে পারে না, সেখানে গ্রামের নির্মল পরিবেশ হাওয়া মুহূর্তের মনকে আন্দোলিত করে তোলে, ভাসিয়ে নিয়ে যায় এক সুখের জোয়ারে। গ্রামে যাওয়ার সময় গাড়িতে ওরা চারজনই বসে, ড্রাইভার আর আনে না। ঠিক করে দুইয়ের ভাই রাস্তা ভাগাভাগি করে ড্রাইভ করবে। গাড়িতে প্রথমে ঋতুপর্ণা ও মাসব সামনে বসে, মাসব গাড়ি চালায়। তারপরে আবির ও সিমরান সামনে বসে, আবির গাড়ি চালায়। ঋতুপর্ণা পড়ার সময় গল্প করে কাটাই গাড়িতে। তাদের গ্রামে কোথায় কি আছে, কার কোন জায়গায় যেতে ভালো লাগে সব বলে সিমরানকে। ঋতুপর্ণাতে গাড়িটা যখন গ্রাম থেকে সামান্য দূরে কয়েক কদমের রাস্তা, তখন ঋতুপর্ণা বায়না ধরল গাড়ি থেকে নেমে বাকিটা পথ হেঁটে যাবে। সে নাকি গ্রামের রাস্তায় অনেকদিন এরকম হেঁটে যায়নি। মাসা পালন করলেও পারল না। ঋতুপর্ণা জেদ ধরে বসে রইল। তখনই আবির গাড়ি চালাচ্ছিল। ঋতুপর্ণা আবিরকে গাড়ি থামাতে বলেই আবির গাড়ি থামিয়ে দেয়। আর ঋতুপর্ণা গাড়ির সোয়েটার ঠিক গাড়ি থেকে নেমে পড়ে। তারপর মাসাপও গাড়ি থেকে নেমে হাঁটা ধরে ঋতুপর্ণার সাথে পায়ে পা মিলিয়ে। তাতে ঋতুপর্ণা মাসাবকে বলে, আপনি আসছেন কেন? আপনি হেঁটে আসলে গাড়ি চালাবে কে? এখানে গাড়ি রাখলে ছোট বাচ্চারা নোংরা করে ফেলবে কিন্তু। কেন? আবির চালাবে গাড়ি। আরে ভাইয়া তো আমার সাথে যাবে। আপনি তো আমাদের গ্রাম দেখেছেন, ভাইয়া তো দেখেনি, তাই এবার ভাইয়া আর ভাবিকে দেখাবো আমাদের গ্রাম। তারপর আর কি। আবির একটা গা জ্বালানো মার্কা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আর মাসাব বাকিটা পথ গাড়ি চালিয়ে নিয়ে গেল। আর সিমরান, আবির আর ঋতুপর্ণা হেঁটে হেঁটে যেতে থাকলো। তবে তাদের বেশি হাঁটা লাগলো না। একটু এগোতে শ্রান সেজুতি এসে ঋতুপর্ণাকে চাপড়ে ধরলো। তাদের পেছনে ঋতুপর্ণার বাবা ও চাচারাও আছেন। ঋতুপর্ণা ভাই বোন দুজনের দুগালে দুটো চুমু খেয়ে ছেড়ে দিল। তারপর বাবা চাচাদের সাথে কথা বললো, কেমন আছে সেসব জানতে চাইল। বাকি সবেও ঋতুপর্ণার বাবা চাচাদের সাথে কুশলাদি বিনিময় করলো। তারপর তারা ভেতরে গিয়ে পৌঁছালো। তাদের চারজনকে দেখে সবাই অনেক অনেক খুশি হলো। তাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখলো না কেউ। তবে এত কিছুর মাঝেও কোনো কিছু খালি রয়েছে। ঋতুপর্ণার মনটা খচখচ করতে লাগলো। নাস্তা করার পর সবাই তাদেরকে রুমে গিয়ে বিশ্রাম নিতে বলল। আবির ও সিমরান তাদের দেখিয়ে দেওয়া রুমে বিশ্রাম নিতে চলে গেল। আর ঋতুপর্ণার রুমে গিয়ে মাসাবকে কোথাও দেখতে পেল না। ওয়াশরুম রুম থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজেও দেখল, তবে কোথাও মাসাবকে দেখতে পেল না। কাউকে জিজ্ঞেস করবে ভেবেও আর জিজ্ঞেস করলো না। রুমের মধ্যে পায়চারি করতে লাগলো। একটু পর মাসাব কথাগুলিকে সাথে নিয়ে ফিরে এলো। তারপর সশব্দে বলে উঠল, আজ ঋতুপর্ণা এত খুশি যে খুশির চোটে কথাগুলিকে ভুলে গেল। আমার যদি এখন ওদের কথা মনে না পড়তো তাহলে বেচারা তো না খেতে পেয়েই মরে যেত। ঋতুপর্ণা মাসাবকে কথাগুলি খেয়াল রাখতে দেখে খুশি হলো। সত্যি ভালোবাসা তো এমনই হতে হয়। ভালোবাসলে শুধু ভালোবাসার মানুষটারই না, ভালোবাসার মানুষের সকল প্রিয় জিনিসের যত্ন নিতে শিখতে হয়, আগলে রাখতে শিখতে হয়। তবে না ভালোবাসার মানুষটা খুশি হয়, তোমার কদর করবে। ঋতুপর্ণা সত্যি ভুলে গেছিল ওদের কথা, তাই নিজের ত্রুটি লুকাতে মাসাবকে বলল, আমি তো জানতাম আপনি আনবেন ওদের গাড়ি থেকেই, তাই আমি গুরুত্ব দেইনি। কিন্তু আমি বুঝতে পারিনি আপনি ওদের আনতে দেরি করে ফেলবেন। ও ভালো বলে মাসাব পিছনে শুয়ে পড়ল। আর ঋতুপর্ণা কথাগুলিকে দানা পানি
খেতে দিল। কথাগুলিকে খেতে দেওয়া শেষ হতে মাসাপ ঋতুপর্ণাকে ডাক দিয়ে বলল, এদিকে এসো। ঋতুপর্ণা মাসাপের কাছে যেতেই মাসাপ বলল, আমার পাশে শুয়ে পড়ো। মাসাপের কথাই ঋতুপর্ণার নাকচ করলো। তারপর মাসাপ বলল, আমি জানি তোমার কখন ঘুম আসে আর না আসে, তাই যা বলছি তাড়াতাড়ি করো। ঋতুপর্ণা ধীর পায়ে হেঁটে গিয়ে মাসাপের পাশে শুয়ে পড়ল। ঋতুপর্ণা শুয়ে পড়তেই মাসাপ তাকে স্বীয় বন্ধনে আবদ্ধ করে নিল। তারপর একটা সময় দুজনেই ঘুমের রাজ্যে পাড়ি দিল। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। মাসাপের ঘুমটা হালকা ভাঙতেই ঋতুপর্ণার ঘুমন্ত মুখটা দেখতে পেল। ঋতুপর্ণার শান্ত ঘুমন্ত সরল মুখশ্রী দেখে মাসাপ ঋতুপর্ণার দুষ্টামির কথাগুলো স্মরণ করতে লাগলো। ঘুমিয়ে থাকলে বোঝা দেয় আসলে ঋতুপর্ণা কেমন। ঘুমানোর আগেও সে কত কথা বলে ঘুমিয়েছে। মাসাপ ঘুমন্ত ঋতুপর্ণাকে দেখে আবারও ঘুমানোর প্রস্তুতি নিতে গিয়ে বুঝতে পারল ঋতুপর্ণার ঘুম ভাঙছে। একটু পর মাসাপের বুঝতেই সত্যি হলো। ঋতুপর্ণা ঘুম থেকে উঠে গেল। তারপর মাসাপও ঘুম থেকে উঠে গেল। দুজনের ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচ থেকে কফি শেষ করে সবে গেল ঋতুপর্ণাদের শান বাঁধানো পুকুর পাড়ে। পরন্ত বিকেলে লাল আভা পড়েছে পুকুর পানিতে। পুকুরের চারিধারে সারি সারি গাছে ভরপুর। এতে যেন পরিবেশটা আলাদা মুক্ততা এনে দিল। ঋতুপর্ণা সহসা পুকুরের সিঁড়িতে বসে পা ডুবিয়ে দিল পানিতে। তারপর হাতে কিছু পরিমাণ পানি নিয়ে শ্রেয়ান আর সেজুতির দিকে ছুড়ে দিল। শ্রেয়ান সেজুতি আগাম আক্রমণ বুঝতে পেরে সরে গেল সামনে থেকে। আর সেখানে দাঁড়িয়ে মাসাপ ফোনে কথা বলছিল, তাই কিছু পানির ছিটা মাসাপের গায়ে পড়ল। তবে সেই পানির পরিমাণ খুবই সামান্য। ঋতুপর্ণা নিজের কাজে নিজেই ভয় পেয়ে গেল। অবশ্য মাসাপকে সে ভয় পাচ্ছে না। ভয় পাচ্ছে বাড়ি কেউ দেখে নেয়নি তো। ঋতুপর্ণা এভাবে মাসাপকে ভিজিয়ে দিয়েছে, তাই ঋতুপর্ণা একবার জুহরি চোখে আশেপাশে তাকালো। তারপর মাসাপের দিকে তাকাতে মাসাপ ঋতুপর্ণাকে চোখে ইশারায় জিজ্ঞেস করলো, এটা কি করলো সে? ঋতুপর্ণা মাসাপের ইশারায় চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে মাসাপ তাকে নিজের দিকে আসতে ইশারা করলো। মাসাপের কণ্ঠস্বর বিজড়তা দেখে সিমরান ও আবি ধীর পায়ে সেদিকে এগিয়ে এলো। এসে আবি জিজ্ঞেস করলো, ঋতুপর্ণা ভিজিয়ে দিয়েছে। মাসাপের সহজ সাবলীল উত্তর। ঋতুপর্ণা মাসাপের কাছে আসতে মাসাপ বলল, আমাকে ভেজালে কেন? ঋতুপর্ণা অনুতাপে সুরে বলল, আসলে আমি তো শ্রেয়ান আর সেজুতিকে ভিজিয়ে দিতে গেছিলাম, বুঝতে পারিনি কি করে মাঝে আপনি চলে আসলেন। আমার ভুল হয়ে গেছে, সরি। ভুল করেছো যখন সেই ভুল তোমাকেই শোধরাতে হবে। নাও এবার আমার শার্ট মুছে দাও। আমি কি করে মুছবো? আপনি রুমে চলুন, তারপর শার্ট বদলে নেবেন, হয়ে যাবে। মাসাপ ও ঋতুপর্ণার কথার মাঝে সেখান থেকে আবির ও সিমরান সরে গেল। না, তুমি এখনই মুছে দেবে, তারপর রুমে যাব। কি করে মুছবো? কেন, তোমার ওড়না দিয়ে? ঋতুপর্ণা এবার তার পরনের ওড়নার দিকে তাকালো। তারপর ওনার এক কোণা একটু বেশি করে সামনের দিকে টেনে এনে মাসাপের দিকে এগিয়ে মাসাপের শার্টের বাম হাতটা মুছে দিতে লাগলো। তা দেখে মাসাপ বলল, ভালো করে মুছো। ঋতুপর্ণা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ভালো করে মাসাপের হাতের অংশ ও বুকের অংশ ওনার কোণা দিয়ে মুছে দিল। ঋতুপর্ণার এভাবে সজ্ঞানে মাসাপের বুকে হাত দিতে গিয়ে পুরো শরীর কেমন যেন শিরশির করতে লাগলো। ঋতুপর্ণা অতি কষ্টে সেই শিশরানিকে এড়িয়ে কাজটা শেষ করতেই সেখানে শ্রেয়ান আসে। এসে বলে, সবাইকে বাড়ির ভিতরে যেতে বলেছে এখন। শ্রেয়ানের কথার মাঝে ঋতুপর্ণা কয়েকবার তার দিকে চোখ পাকিয়ে তাকালো। সে যদি একটু দূরে দাঁড়িয়ে আছে। শ্রেয়ানের বলা শেষ হতেই দুজনেই দ্রুত সে স্থান ত্যাগ করলো। তারপর মাসাপরা ভেতরে চলে গেল। তখন প্রায় সন্ধ্যা। ভেতরে সকলের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার নাস্তায় রয়েছে নানা রকমের পিঠা। সব পিঠা দেখতেও অনেক লোভনীয়। মাসাপ মনে মনে ভাবল, গ্রাম বলেই এতটা সম্ভব। ঋতুপর্ণা তার আম্মু বড় আম্মুকে সাহায্য করলো পিঠা পরিবেশনে। সন্ধ্যায় পিঠার আয়োজনে সবাই তৃপ্তি করে পিঠা খেলো, সাথে প্রশংসাও করলো। হালকা শীতের আমেজে সাথে রকমারি পিঠা আর বড়দের সাথে আড্ডা, এতে যেন পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। ঋতুপর্ণার মা, বাবা, চাচা, চাচিরা সবাই খুশি হলো ঋতুপর্ণাকে হাসি খুশি দেখে। সাথে বড় বোনের মতো একজন যা। মনে মনে সবাই দোয়া করলো, এভাবেই যেন তারা সারা জীবন একসাথে সুখী থাকে। রাত 3:30 কি 4টা হবে হয়তো। ঋতুপর্ণার ঘুম ভেঙে গেল। বিয়ের আগেও এভাবে ঋতুপর্ণার ঘুম ভেঙে যেত মাঝে মাঝরাতে। ঋতুপর্ণা নিজেকে মাসাপের বাহু বন্ধন থেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো। মনে মনে খানিকটা বকাবকিও করলো মাসাপকে।
কেন সে প্রতি রাতে এভাবে ঋতুপর্ণাকে তার সাথে জড়িয়ে রাখে? মনের প্রশ্ন মনেই রয়ে গেল, উত্তর আর মিলল না। তবে ঋতুপর্ণার বিয়ের প্রথম রাতে মাশরাফের বলা কথাগুলো মনে পড়ে গেল। ঋতুপর্ণা সেদিকে আর মন না দিয়ে মাশরাফকে ডেকে তুলল। মাশরাফ ঘুম থেকে উঠে একইভাবে তাকিয়ে রইল ঋতুপর্ণার দিকে। তারপর ঋতুপর্ণা বলল, চলুন আমরা রাত্রি বিলাস করে আসি। রাত্রিবিলাস মানে কি এত রাতে? মাশরাফ অবাক হয়ে জিজ্ঞেস করলো। ঋতুপর্ণা উত্তরটা এড়িয়ে গেল। চলুন তো আপনি। বলে মাশরাফের হাত ধরে টেনে উঠাতে চাইল, যা ঋতুপর্ণার সাথে কোলালো না। মাশরাফ নিজেই উঠে ঋতুপর্ণার সাথে গেল। ঋতুপর্ণা মাশরাফকে নিয়ে সেই দক্ষিণের বারান্দায় গেল। তারপর মাশরাফকে একটা বেতের চেয়ারে বসতে বলে নিজেও আরেকটা চেয়ারে বসে পড়ল। তারপর বলল, দেখুন কত সুন্দর পরিবেশ। চারিদিক সাদা কালো, এ যেন এক সাদা কালোর রাজ্য। আর চারিদিকে যেন বিভিন্ন ফুলের সুবাস পাওয়া যাচ্ছে। সুন্দর না? তবে তোমার থেকে বেশি না। এই সাদা কালোতে তোমাকে অনেক মায়াবী লাগছে। ঋতুপর্ণা মাশরাফের কথায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, এই সময় সবাইকে দেখতে ভালো লাগে। গাছপালা, বাড়ি ঘর, প্রকৃতি সবকিছু দেখতে ভালো লাগে। আর সাথে অর্ধ ফুটন্ত ফুলও আরো ভালো লাগে। মাশরাফ ঋতুপর্ণার কথায় বাইরের দিকে তাকিয়ে দেখে ভাবল, সত্যি ঋতুপর্ণার পছন্দ আছে। সে তো কখনো এরকম পরিবেশ দেখেনি, হয়তো জানতোই না এমন সুন্দর পরিবেশ আদৌ আছে। মাশরাফ নিজের ভাবনার মাঝে ঋতুপর্ণার উৎফুল্ল কণ্ঠ শুনতে পেল। ঋতুপর্ণা বলছে, আচ্ছা, আপনাকে আমি একটা কবিতা শোনাই। মাশরাফ মৃদু হেসে বলল, শোনাও। ঠিক আছে, শোনাচ্ছি। বলে ঋতুপর্ণা গলা পরিষ্কার করে নিল। তারপর বলা শুরু করলো। কবিতার নাম অর্ধ ফুটন্ত ফুল। বসন্তের সকালে নির্মল মৃদু বাতাসে তোমায় দেখতে বড্ড ভালো লাগে। 6টা প্রহর অপেক্ষা করে থাকি শুধু তোমায় দেখার লাগি। আমি তখনও দেখি যখন রড কোষগুলো সজাগ থাকে। তোমার ওই না ফোটা কলি। আমার অল্প চাওয়া, তা হলো তোমায় দেখতে পাওয়া। তুমি শুধু তোমার নিখুঁত সৌন্দর্যে আমাকে একটু আলিঙ্গন করে দিও। তোমার মুগ্ধতায় শুধু আমাকে ছুঁয়ে দিও। তোমার ওই বাতাসে দোলা পাপড়িগুলো যখন আর একটু প্রসারিত হয়, তখন ভয় পাই আমি হয়তো হারিয়ে যাবে তুমি। তবে চিন্তা নেই, তোমার ওই ঝরে যাওয়া পাপড়ি আমি সযত্নে বইয়ের ভাঁজে সাজিয়ে রাখি। জানো তুমি আমি তোমায় কত ভালোবাসি। তোমার শুকনো পাপড়িগুলোও আমি নিজের নামে লিখে রাখি। তোমার রূপে হই মুগ্ধ, গুণে হই মুগ্ধ। সৃষ্টিকর্তার তুমি অপরূপ সৃষ্টি। আমি একটু কেমন কেমন জানি। এই আমাদের প্রেম কাহিনী। ওহে অর্ধ ফুটন্ত ফুল তুমি। কবিতা বলা শেষ হতেই ঋতুপর্ণা প্রকৃতিতে একটা সুন্দর হাসি উপহার দিল। ঋতুপর্ণার কবিতা বলা শেষ হলে মাশরাফ সুন্দর করে প্রশংসা করে। তারপর মাশরাফ ঋতুপর্ণাকে কাছে আসতে বলে। ঋতুপর্ণা মাশরাফের সামনে আসতেই মাশরাফ ঋতুপর্ণাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দেয়। সময়টাকে উপভোগ করতে চায় মাশরাফ তার প্রেয়সীর সাথে। আর ঋতুপর্ণা তার খেয়ালেই মত্ত। সে এখনও সেই কবিতার প্রসঙ্গ নিয়ে পড়ে আছে। তাই মাশরাফকে প্রশ্ন করল, জানেন কবি এই কবিতা কিভাবে লিখেছে? না, জানি না তো, তুমি বলো। মাশরাফ ঋতুপর্ণার কাছে কবি সম্পর্কে জানতে চাওয়ায় ঋতুপর্ণা খুশি হলো। তারপর বলল, জানেন কবি একটা নিম গাছে পেঁচিয়ে থাকা কাকল গাছের ফুল দেখে কবিতাটি লিখেছেন। কেমন করে? কবি একদিন খুব ভোর রাতে ঘুম থেকে ওঠে। সেদিন কবির একটা পরীক্ষা ছিল। কবি ভেবেছিল ফ্রেশ হয়ে নামাজ পড়ে বই পড়বে। তখন কবি উঠানে আধো আলো ছায়াতে নিম গাছটার পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল আর চারিদিকটা দেখছিল। তখনই তার নজরে আসে নিম গাছ পেঁচিয়ে বেড়ে ওঠা ওই কাকরোল গাছের অর্ধ ফুটন্ত ফুলের দিকে। তখনই তিনি মনে মনে ভাবেন, তারপর ফ্রেশ হয়ে পড়া বাদ দিয়ে কবিতাটা লেখেন। ঋতুপর্ণা পুরোটা বেশ ভঙ্গি করে বলল, ও বুঝলাম। তা তোমার কি এই কবিতাটা খুব পছন্দ হয়েছে? খুব সুন্দর কিনা জানি না, তবে সহজ সাবলীল ভাষায় লেখা কবিতাটা সত্যি অসাধারণ। আর আমি তো কবির চিন্তাধারার প্রেমে পড়তে চাই। এই রঙিন দুনিয়ায় এখনো সে সাদা কালোর মায়ায় পড়ে। আমি তার মায়ায় পড়তে চাই। তাই বুঝি? ঋতুপর্ণা হাসি মুখে উত্তর দিল, কোথা থেকে জেনেছো তুমি এই কবির কথা? ফেসবুকে দেখেছিলাম। আমার কি মনে হয় জানো, তুমি একটু বেশি প্রকৃতি পছন্দ করো। তাই যখনই দেখেছো অন্য কেউ প্রকৃতিকে পছন্দ করছে, তখন তোমার সেই আরেকজন প্রকৃতি প্রেমীকে পছন্দ হয়ে গেছে। এর থেকে বেশি কিছু না। সেটা হতে পারে, তবে কবির মধ্যে আলাদাই একটা ব্যাপার আছে।
ঋতুপর্ণার উত্তরে মাসাব একটু সন্ধিহান দৃষ্টিতে তাকালো ঋতুপর্ণার দিকে, তারপর প্রশ্ন করলো, এই কবিকে পুরুষ নাকি নারী? বেশ কৌতূহল মাসাবের মনে কবিতাকে নিয়ে। মাসাবের প্রশ্নে ঋতুপর্ণা জ্ঞানীদের মতো করে উত্তর দিল। এই কবি একজন নারী। ঋতুপর্ণার উত্তরে মাসাব যেন হাত ছেড়ে বাঁচল। তারপর ঋতুপর্ণাকে বলল, ও তা এইসব কবিদের প্রেমে না পড়ে কখনো সখনো তো আমার প্রেমে একটু পড়তে পারো, নাকি আমার মধ্যে প্রেমে পড়ার মতো কিছুই নেই? আপনার প্রেমে পড়ে কি লাভ? আপনি তো আমার বর। আমি প্রেমে পড়ি আর না পড়ি আপনার সাথেই তো থাকতে হবে। তাহলে শুধু শুধু সময় নষ্ট করে প্রেমে পড়ার দরকার কি? আমার প্রেমে পড়া মানে তোমার কাছে সময় নষ্ট করা? না মানে? না মানে এসব কি? মাসাব ঋতুপর্ণাকে নিজে থেকে একটু আলগা করে বলল। ঋতুপর্ণা বুঝতে পারল সে কথায় কথায় বেফাঁস কিছু বলে ফেলেছে, আর তাতে মাসাবের রাগ ধরেছে। ঋতুপর্ণা আবারও সময়ের গুরুত্ব উপলব্ধি করলো। ভাবলো আগে হোক পরে হোক তার পুরুষ রাগ করলে তাকে রাগ ভাঙাতে হবে। তাহলে সে যদি আগাম প্রস্তুতিতে রাগ ভাঙে কিংবা রাগই করতে না দেয় তাহলে অনেকটা সময় বেঁচে যাবে। তাই মাসাব তাকে ছাড়িয়ে উঠে যেতে নিলে সে শক্ত করে মাসাবকে জড়িয়ে ধরে রাখলো। ঋতুপর্ণা শক্ত করে জড়িয়ে ধরে মাসাব তাকে নিজে থেকে ছাড়াতে ব্যর্থ হলো। নাকি ঋতুপর্ণা ব্যথা পেতে পারে ভেবে আর জোর জবরদস্তি করে তাকে ছাড়লো না। তবে মাসাব মুখে সরু হাসি ঝুলিয়ে ঋতুপর্ণার মুখটা সামান্য উঁচু করে ধরে পড়ল। প্রেমে পড়বে আমার? সত্যি তো? সত্যি। তারপর মাসাব ঋতুপর্ণার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আধার কমবে মনে হয়। চারিদিক থেকে মজ্জেমের কণ্ঠে মধুর সুরে আজানের ধ্বনি শোনা গেল। মজ্জেম সবাইকে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তখন মাসাব ঋতুপর্ণাকে নিয়ে রুমে চলে গেল। তারপর দুজনে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেল আর মাসাব ও ঋতুপর্ণা আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। গ্রামের বাড়িতে দুদিন কেটে গেছে। আজ সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, কিন্তু বিগড়ে বসেছে ঋতুপর্ণা। সে কিছুতেই এক সপ্তাহের আগে ঢাকায় ফিরবে না। এখন মাসাব ও ঋতুপর্ণা দুজন বিছানার দুদিকে বসে আছে। ঋতুপর্ণা কোনো কথাই শুনতে রাজি না। মাসাব যখন বলেছে রেডি হয়ে নিতে তখন থেকে ঋতুপর্ণা মুখ ফুলিয়ে বসে আছে। মাসাব ঋতুপর্ণার দিকে একটু এগিয়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে চাইল, তাই বলল, ঋতুপর্ণা শোনো। আর বলতে পারলো না মাশরাফ। তার আগে ঋতুপর্ণা রেগে বলল, কে থাকতে বলেছে আপনাকে আমার সাথে? আমি বলেছি? আপনি চলে যান, আমি থাকবো না এখানে। শহর আমার, ওটা তো ভালো লাগে না। স্কুল খোলা থাকতেও না হয় একটা কথা ছিল, সময় কেটে যেত, কিন্তু এখন তো স্কুলও বন্ধ। শহরে একটু ভালো করে নিঃশ্বাসও নেওয়া যায় না। গ্রামের মতো সেখানে এত সজীবতাও নেই। বলতে বলতে ঋতুপর্ণা তাদের মধ্যে দূরত্ব বাড়ালো। আর মাসাব সেই দূরত্ব ঘুচিয়ে ঋতুপর্ণার কাছে গিয়ে ঋতুপর্ণাকে দুহাত ধরে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, আমি থাকবো তোমার সাথে। এখন আরো বেশি করে সময় দিব তোমাকে, ঠিক আছে? আর সিলভিয়ার সাথে বেড়াতে যাওয়ার অনুমতি দিব। আমার এখানে থাকতে ইচ্ছে করছে। তুমি এখানে থাকলে আমি কি করে থাকবো একা, বলো? মাসাবের কাতর প্রায় স্বর শুনে ঋতুপর্ণার মন গলল বোধ হয়, তাই হয়তো বলল, তাহলে আপনিও থেকে যান আমার সাথে। আর থাকা যাবে না, লোকে তো ঘর জামাই বলবে। আজই বাড়ি ফিরে যেতে হবে, আর তোমাকে সাথে নিয়েই ফিরবো। ঋতুপর্ণা আবারও মুখ মলিন করে বসে রইল। মাসাব তা দেখে বলল, এভাবে যাওয়ার সময় মন খারাপ করে থাকলে এখানে সবাই তো কষ্ট পাবে। যাওয়ার আগে সবার সাথে হাসি মুখে কথা বলবে, যাতে সবাই খুশি হয়, যাতে সবাই ভাবে ঋতুপর্ণা ভালো আছে, হাসি খুশি আছে, বুঝেছো? ঋতুপর্ণা নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর মাসাব বলল, তাহলে দ্রুত রেডি হয়ে নাও। ঋতুপর্ণা রেডি হয়ে নেয়। সিম্পল থ্রি পিস পরে, সাথে নেই কোনো সাজ। সিমান ও আপিরও রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারপর ওরা সবাইকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বিদায়ের আগে অবশ্য ঋতুপর্ণা একবার সেজুতির কাছে আর সুপর্ণার আপুর কথা জিজ্ঞেস করেছিল, তবে সেজুতি কিছু বলার আগে ঋতুপর্ণার বড় আম্মু সেই বিষয়টা কোনো ক্রমে এড়িয়ে দেয়। ঋতুপর্ণা গাড়িতে বসে আর কারোর সাথে কথা বলল না, কথাগুলিকে হাতে নিয়ে এসব ভাবতে লাগলো। মাসাব বার কয়েক ঋতুপর্ণার দিকে তাকিয়ে ঋতুপর্ণাকে পর্যবেক্ষণ করলো। গ্রাম থেকে ফিরে আসার পরে কিছুদিন কেটে গেল। ঋতুপর্ণার দিনগুলো কেটেছে ঘুমিয়ে, না হয় ঘুরতে গিয়ে, না হয় শপিং করে, না হয় টুকটাক রান্না করে। তার মধ্যে আবার মাসাব তাকে একটা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছে। ঋতুপর্ণার সময় যেমনটা ভেবেছিল তার চেয়েও মোটামুটি ভালোই যাচ্ছে। গ্রাম থেকে ফিরে একদিন শুধু একটু মনমারা হয়েছিল,
তারপর থেকে সব নর্মাল হয়ে গেছে। আর এতেই যেন মাশরাফের বুকের উপর থেকে ভারী পাথর নেমে গেল। এর কিছুদিন পরে আজকে ঋতুপর্ণা এয়ার চেঞ্জ এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে। মাশরাফ রেজাল্ট কার্ডটা হাতে নিয়ে দেখলেও ভালো করে না, রেজাল্ট অতটাও খারাপ হয়নি। ঋতুপর্ণা যা বিস্তৃত বলেছিল রেজাল্ট সম্পর্কে তার থেকে ভালো এসেছে রেজাল্টে। বললে চলে ঋতুপর্ণা একজন ভালো স্টুডেন্ট। ঋতুপর্ণার এসবে পাত্তা কম, তাই সে বিছানায় বসে পা দোলাতে দোলাতে মাশরাফকে জিজ্ঞেস করলো, কোনো বিষয়ে কি ফেল এসেছে? না। আলহামদুলিল্লাহ, আপনার সম্মান তো বাঁচলো। এখন একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। বলে বিছানায় শুয়ে পড়লো। তা দেখে মাশরাফ বলল, দুশ্চিন্তার ঘুম যদি এমন হয় তাহলে তোমার নিশ্চিন্ত ঘুম কেমন হবে তা উপরওয়ালাই জানে। সে যেমনই হোক, ঘুমানো তো যাবে। তোমার রেজাল্ট ভালো নয়, একটু বেশিই ভালো হয়েছে। তুমি আরো মনোযোগ দিয়ে পড়লে আরো ভালো করতে। ঋতুপর্ণাকে উৎসাহিত করার জন্য মাশরাফ বলল। তবে ঋতুপর্ণা ওসব আমলে নিল না। এই আর একটু ভালো করে পড়াই তো কষ্টের। আপনি ভাবুন, যেখানে আমি না পড়েই এত ভালো রেজাল্ট পাচ্ছি, ওখানে অত কষ্ট করে পড়াটা লসের না। তাই আমি আর কষ্ট করে বেশি পড়ি না। ও আচ্ছা। মাশরাফ ঋতুপর্ণার কথাই হতাশ হলো। মাশরাফ ভেবেছিল ঋতুপর্ণাকে ভালো বলে উৎসাহিত করতে পারলে আরো ভালো করেই পড়বে। তবে এটা যে মাশরাফের কত বড় বোকামি তা পরে বুঝলো। ঋতুপর্ণা মাশরাফের করা উৎসাহে আরো বেশি ওভার কনফিডেন্স পেয়ে গেল না পড়ে ভালো রেজাল্ট করার। তবে মাশরাফ আবার ভাবলো ঋতুপর্ণার মেধাকে কাজে লাগাতে হবে, শুধু শুধু অবহেলা করলে চলবে না। তাই সে আবার ঋতুপর্ণাকে উদ্দেশ্য করে বলল, বুঝলাম সবটা। এখন কথা হচ্ছে আমার একজন উচ্চ শিক্ষিত মানসম্মত বউ চাই, যাকে দিয়ে আমি সমাজে মাথা উঁচু করে চলতে পারবো। তুমি না হয় স্বল্প শিক্ষিত হয়ে ঘরের এক কোণায় পড়ে থেকো, আর আমি আবার বিয়ে করে নেব শিক্ষিত মেয়ে দেখে। মাশরাফের কথা শুনে ঋতুপর্ণা তরক করে উঠে বসে। তারপর মাশরাফকে উদ্দেশ্য করে বলে, থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি সবটা। করব ভালো করে পড়াশোনা। কুচকার। মাশরাফ হেসে বলল, ঋতুপর্ণার স্কুল শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এখন সে স্কুল, কোচিং, বান্ধবী সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত। এখন আবার সবার সাথে পরিচিত হয়ে যাওয়ায় বন্ধু বান্ধবীও বেড়েছে তার। মাশরাফ আজ সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলো। ঋতুপর্ণা তখন পড়ছিল। মাশরাফ এসে ফ্রেশ হয়ে নিল। ততক্ষণে ঋতুপর্ণা নিচ থেকে কফি বানিয়ে এনেছে। মাশরাফ ওয়াশরুম থেকে বের হতেই ঋতুপর্ণা কফিটা তার হাতে দিতে দিতে বলল, আজ এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? এমনি ফিরেছি। তোমার কোনো সমস্যা? না। তাহলে আমারও তো মাঝে মাঝে ইচ্ছে করে সন্ধ্যার আধো আলোতে খোলা আকাশের নিচে এক কাপ চায়ের সাথে প্রেয়সীর প্রেমালিঙ্গন পেতে। যাবে আমার সাথে বেলকনিতে? ঋতুপর্ণা ভাবুক হয়ে প্রশ্ন করলো, সে না হয় যাবো, কিন্তু এক কাপ চায়ে কি করে হবে? কেন, দুজনে শেয়ার করে নেব। কিন্তু চায়ের কাপ তো ছোট অনেক, এতে তো বেশি চা ধরবে না। তাহলে দুজনের তাতে হবে কি করে? কম পড়ে যাবে তো। ও, তোমার এই চিন্তা? কম পড়বে না। কি করে? যদি কম পড়ে তাহলে তোমার ওই ঠোঁট দিয়ে পুষিয়ে নেব। মাশরাফ চোখ দিয়ে ঋতুপর্ণার ঠোঁটের দিকে ইশারা করে বলল কথাটা। তাতে ঋতুপর্ণা যেন খানিকটা লজ্জা পেল, তাই কথাটা এড়াতে বলল, আপনি এই শীতে গোসল করেছেন কেন? এমনি। ও, চিন্তা করো না, আর কিছুদিন পর তোমাকে সাথে নিয়ে করব। কি? ঋতুপর্ণা প্রশ্ন চোখে চেয়ে পড়ল। মাশরাফ বুঝলো ঋতুপর্ণা কথাটা বলছিনি, তাই আবার বলল, গোসল করব তোমাকে সাথে নিয়ে। এবারের কথাই ঋতুপর্ণার মস্তিষ্ক কিঞ্চিত নাড়া দিল। ক্ষণকাল পরে পুরোপুরি বুঝে গেল কথাটার মানে। লজ্জায় তার মাথাটা নিচু হয়ে গেল। মাশরাফের থেকে তার লজ্জা মাখা মুখ লুকাতে সময় ব্যয় না করে সেখান থেকে প্রস্থান করলো। আর মনে মনে নিজেকে বলল, ঋতুপর্ণা, তোর আগেই বোঝা উচিত ছিল, লোকটা যখন আগে এসেছে তখন তোকে তার হেনস্থার শিকার হতে হবে। পালা ঋতুপর্ণা, পালা। পালিয়ে অন্তত আজকের মতো বেঁচে যা। তারপর ঋতুপর্ণা সোজা কিচেনে চলে গেল। আর পুরোটা সময় সেখানে শাশুড়ির আশেপাশে ঘুরতে লাগলো। কিচেনে যাওয়ার আগে একবার পিছনে ফিরে দেখলো না তৃষ্ণার্ত মাশরাফকে। আর মাশরাফ মনে মনে বলল, বাঁকা কথা কখনো বুঝবে না, সোজা কথা বললে লজ্জায় বাঁচবে না। মেয়েটা বেচারা আমাকে তার লজ্জা মাখা মুখটাও একটু দেখতে দেয় না, পালিয়ে পালিয়ে বেড়াবে সবসময়। মনে মনে কথাগুলো বলতে বলতে বিছানায় জায়গা করে নিল। তারপর আবার কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে রুম থেকে একটু বেরিয়ে ঋতুপর্ণাকে ডাক দিল সশব্দে। তারপর ঋতুপর্ণা রুমে আসতে মাশরাফ তাকে রেখে পড়ল। কোথায় গিয়েছিলে? ঋতুপর্ণা মাশরাফের রাগ দেখে ভাবলো, মাশরাফ তো সহজে রাগে না, আজ রেগেছে। তার মানে আমার ভুলটা বোধহয় বড়ই ছিল। তারপর উত্তর দিল, নিচে। তো এই উত্তরটুকু দিতে এত সময় লাগে? না,
ঋতুপর্ণা না উত্তর শুনে মাসাব কিছু না বলে বেলকনিতে চলে গেল। তারপর বেলকনিতে রাখা বেতের চেয়ারে বসে পড়ল। একটু পর ঋতুপর্ণাও সেখানে গিয়ে পৌঁছালো। তারপর মাসাবকে জিজ্ঞেস করলো, চা আনবো? লাগবে না। ঋতুপর্ণা মাসাবের অসম্মতি পেয়েও নিচে চলে গেল চা আনতে। মাসাব একবার পাশে তাকিয়ে ঋতুপর্ণা চলে যাও দেখে আবারও ফোন স্ক্রল করায় মনোযোগ দিল। ঋতুপর্ণা একটু পর ফিরে এলো চায়ের কাপ হাতে নিয়ে। তাকে দেখলে মনে হবে সে কিচেনের সেলফ থেকে বেছে বেছে সবচেয়ে ছোট কাপটাই নিয়ে এসেছে, যাতে চায়ের পরিমাণ নিতান্তই কম। তারপর বেলকনিতে গিয়ে মাসাবের সামনে ছোট্ট টি টেবিলের উপর জায়গা করে নিল। মাসাব একবার অবাক চোখে ঋতুপর্ণাকে দেখল। ঋতুপর্ণা চায়ের কাপটা উঁচু করে মাসাবের মুখের সামনে ধরল। তা দেখে মাসাব ঋতুপর্ণাকে একটা মুচকি হাসি উপহার দিয়ে নিজেও ঋতুপর্ণার হাত ধরে চায়ের কাপে চুমুক দিল। ঋতুপর্ণা আর চোখে একবার মাসাবের হাসি দেখল। চোখে চোখ রেখে দেখার সাহস তার নেই। মাসাবের হাসি দেখলে তার মনে হয় সে একবার নিঃশ্বাস ছেড়ে আর নিঃশ্বাস নিতে পারে না। তার শারীরিক কার্য যেন কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়। চায়ের কাপে একবার চুমুক দিয়ে মাসাব সেটা ঋতুপর্ণার মুখের সামনে ধরল। তা দেখে ঋতুপর্ণা নিজের মতো করে কাপ ধরে চায়ের চুমুক দিয়ে চা পান করলো। আর মাসাব খুঁটিয়ে খুঁটিয়ে ঋতুপর্ণাকে দেখতে লাগলো। এভাবে কেটে গেল অনেকটা সময়। জানুয়ারির শেষের দিকে স্কুলের সবাই পিকনিক নিয়ে আলোচনা করছে। সবাই সবার মতো মতামত প্রকাশ করছে অন্যজনের কাছে কে কোথায় যেতে চায়। ঋতুপর্ণাকে সবাই যাওয়ার কথা বলতে ঋতুপর্ণা না করে দিল। ঋতুপর্ণার পিকনিকে যাওয়ার সময় একটা আতঙ্ক কাজ করে সবসময়, হয়তো সে হারিয়ে যাবে, তারপর তার ফোন হারিয়ে যাবে, কারোর সাথে আর যোগাযোগ করতে পারবে না। তখন রাত বিরাতে কেউ যদি তাকে ধরে বিদেশে পাচার করে দেয় বা তাকে মেরে তার সকল অর্গান বিক্রি করে দেয়, তাহলে তো সে মরে যাবে। তারপর আর কখনো বাড়ি ফিরতে পারবে না, শ্বশুর বাড়িও ফিরতে পারবে না। তাই সে এসব ভেবে সবাইকে বলল। আমি যেতে চাই না। কারণ জানতে চাইলে ঋতুপর্ণা কারণ সাজাতে ব্যর্থ হয়। তারপর কারণ হিসেবে মাসাবকে দেখায়, বলে তার বর তাকে একা কোথাও যেতে দিবে না। তারপর থেকে সবাই লেগেছে মাসাবের কাছে গিয়ে পিকনিকে যাওয়ার অনুমতি নিয়ে আসবে। তারা ঋতুপর্ণার থেকে জানতে পারলো মাসাব অফিসে, তাই তারা প্ল্যান করে ছুটি নিল স্কুল থেকে। তারপর তারা ঋতুপর্ণাকে সাথে নিয়ে মাসাবের অফিসের উদ্দেশ্যে স্কুল থেকে বের হলো। একে একে সবাই ট্যাক্সি ধরে মাসাবের অফিসে এসে পৌঁছালো। মোট তারা 6 জন। ঋতুপর্ণা, ঋতু, জয়ন্তী, তুবা, ইপ্তি, নাতাশা, মিলি। ঋতুপর্ণার বান্ধবীরা মাসাবের কেবিন চেনে না, তাই ঋতুপর্ণা আগে আগে গিয়ে পৌঁছালো সেখানে। যার সময় সকল কর্মচারীরা ঋতুপর্ণাকে সালাম জানালো আর ঋতুপর্ণা তার উত্তর দিয়ে গেল। ঋতুপর্ণা প্রথমে একজন কর্মচারীকে দিয়ে খবর পাঠালো যে সে তার বান্ধবীরা এসেছে। কর্মচারী মাসাবের থেকে অনুমতি নিয়ে আসলেই ঋতুপর্ণা সবাইকে নিয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে ঋতুপর্ণার বান্ধবীরা মাসাবের সাথে কুশলাদি বিনিময় করে। মাসাব ঋতুপর্ণাকে উদ্দেশ্য করে বলে, হঠাৎ এখানে কোনো দরকার? দরকার তবে আমার না, এদের। ঋতুপর্ণা তার বান্ধবীদের দিকে ইশারা করে মাসাবকে কথাটা বলল। তাতে মাসাব অন্যদের দিকে তাকালো। তাতে ঋতু, জয়ন্তী বলল, জিজু একটা কথা ছিল। আগে বসো তোমরা সবাই। সবাই বসতেই মাসাব আবার বলল, বলো এবার তোমাদের কি কন্ডিশন? আসলে জিজু, আমরা স্কুল থেকে পিকনিকে যাব, আমরা সবাই যাব, কিন্তু ঋতুপর্ণা যেতে চাইছে না। আপনি নাকি ওকে যাওয়ার অনুমতি দেননি, তাই আমরা ওকে পিকনিকে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। ও, কিন্তু আমার সাথে তো ঋতুপর্ণার। কথা বলতে বলতে মাসাব ঋতুপর্ণার দিকে তাকালো একবার, আর তাতে ঋতুপর্ণা ইশারায় তাকে বলতে বলল যে সে সত্যি তাকে যেতে মানা করেছে। মাসাব বোধহয় বুঝলো ঋতুপর্ণার ইশারা, তাই কথা ঘোরাতে বলল, আমি বারণ করেছি স্কুল থেকে পিকনিকে যেতে। এখন শীতের মৌসুম, ফ্যামিলি থেকে, বিজনেস থেকে অনেকগুলো ট্রিপ রয়েছে, সেখানেই যাবে আমার সাথে। সবার কথার মাঝেই একবার একজন কর্মচারী ভেতরে এসে নাস্তা দিয়ে গেল। নাস্তা খেতে খেতে তুবা বলে উঠল, আপনার সাথেও যাক ঋতুপর্ণা, আবার আমাদের সাথেও যাক, সমস্যা কি? আসলে আমি ওকে একা ছাড়তে চাচ্ছি না। ও, তাহলে আর কি করার, আপনি বরং ঋতুপর্ণাকে নিয়ে হানিমুন থেকে ঘুরে আসুন। নাতাশা তো বলল, তারপর সবাই মিলে হেসে দিল। তবে তাদের হাসি থেমে গেল মাশরাফের কথায়। নর্মাল ট্রিপেই যাব সবগুলো, ঋতুপর্ণার এখনো হানিমুন করার বয়স হয়নি। মাসাব সাবলীলভাবে বলল কথাটা, অথচ ঋতুপর্ণাকে এখন বান্ধবীদের আর চোখে পড়তে হচ্ছে। ঋতুপর্ণার মাঝে মাঝে রাগ হয় প্রচুর মাসাবের প্রতি। মাসাবের এই হুটহাট এক এক কথা বলে ফেলার কারণে ঋতুপর্ণার রাগ হয়।
ঋতুপর্ণা পাশে দাঁড়িয়েছিল সবার। মাসেফের কথার কারণে সে সবাইকে রেখেই বেরিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরলো। তার বান্ধবীরাও তার পেছনে হাঁটা ধরলো। তাতে মাসেফ পিছন থেকে ঋতুপর্ণাকে ডাক দিল। ঋতুপর্ণা পিছনে ফিরতেই বলল, অপেক্ষা করো, তুমি আমার সাথে যাবে। আর ওরাও একটু অপেক্ষা করুক, আমি গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। বলে একজন এমপ্লয়িকে ডেকে সবাইকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলল। ঋতুপর্ণার সব বান্ধবীরা সেই এমপ্লয়ির পেছনে পেছনে গেল। সবাই চলে যেতেই ঋতুপর্ণা মাসেফের সামনে এসে দাঁড়ালো। তারপর অভিমানী স্বরে বলল, আপনি ওদের সামনে ওই কথা বললেন কেন? কোন কথা? মাসেফ এমনভাবে বলল যেন সে কিছুই বলেনি। ওই যে বললেন না যে আমার নাকি এখনো হানিমুন করার বয়স হয়নি, এটা কেন বললেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? তুই তো তোমার বয়স হয়নি। হ্যাঁ, আপনি ভুল বলেছেন। আমাকে পরখ করে দেখুন ভালো করে, আমি হানিমুন করার মতো বড় হয়ে গেছি। ও আচ্ছা, তাই নাকি? তুমি হানিমুন করার মতো বড় হয়ে গেছো? আচ্ছা, তাহলে তো একটু পরখ করে দেখতেই হচ্ছে। মাসেফ পাকা চোখে চেয়ে পড়ল। তাতে ঋতুপর্ণা একটু ভরকে গেল। মনে মনে তার একটু আগে বলা কথাগুলো আওড়ালো আবার। তারপর মাসেফকে বলল, মানে কাছে এসো। ঋতুপর্ণা মাশরাফের একটু কাছে এগোতেই মাশরাফ আবার বলল, এবার আমাকে একটা চুমু দিয়ে দেখাও তুমি কত বড় হয়েছো। আগে থেকে পরখ করে নেই সবটা, না হলে পরে হানিমুনে গিয়েও আস্ত ইঁদুর বিড়াল নিয়ে ফিরে আসতে হবে। মাসেফ হেসে হেসে বলল। চুমু দেওয়ার কথা শুনে ঋতুপর্ণা সেখানেই ছিল, সেখানেই দাঁড়িয়ে গেল আর নড়ল না জায়গা থেকে। তারপর পেছন ফিরে যেতে ধরলো। তা দেখে মাসেফ আবার বলল, কি হলো, দাও চুমু? আচ্ছা থাক, তোমার দিতে হবে না। ভাই দেবে, তুমি বলো পিকনিকে কেন যেতে চাইছো না? ঋতুপর্ণা আর মাসেফের সাথে কথা বাড়াতে চাইল না। তার অদ্ভুত রকমের ভয়ের কথাও জানাতে চাইল না মাসেফকে, তাই বলল, এমনি। এমনি? তারপর ঋতুপর্ণা কিছুক্ষণ অপেক্ষা করার পর মাসেফ তার কাজ শেষ করে ঋতুপর্ণাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।